রাজনীতি বনাম প্রেমনীতি। মাহরিন তৃণ। পর্ব ৪। মোটামুটি ৭ দিনের যাত্রা। রাতের মাঝেই লাগেজ প্যাক করা শেষে করে ভোর হতে না হতেই রওনা দিয়েছে শেরিন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হতে সোজা ঢাকা, সেখান হতে বিদেশ পাড়ি। সূর্য ধরণী জুড়ে প্রস্ফুটিত হয়, সেই সাথে বাড়ে বেলা। প্রিয়তমার ফ্লাইট যখন চট্টগ্রামের আকাশ ছাড়ে প্রেমিক সাহেবের তখন সদ্য ভাঙা ঘুম চোখ হতে নামে। কপাল কুঁচকে বালিশে মুখ গুজে থেকে সে কারো কর্কশধ্বনিতে বেজায় বিরক্ত হয়ে ওঠে। ভাইয়া উঠো, ভাইয়া। চুপ, উঠিস না কেন? কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? মুখ বন্ধ করে সোজা জায়গা ছেড়ে চলে যা বেয়াদব। তুই বেয়াদব, বেয়াদব এমপি। উঠব আমি? উঠার জন্যই তো বলছি। আম্মা ডাকছে নাস্তা করার জন্য, লেট হবে আমার। সানজির ধৈর্যসীমা অতিক্রম করে। ৪-৫ মিনিট ধরে দাঁড়িয়ে থেকে অনবরত ডাকছে সে, অথচ এমপি সাহেবের ঘুম ভাঙে না কোনোভাবেই। এখন ভেঙেছে তো ভেঙেছে, সরাসরি বকা ছুড়ে দিচ্ছে। বেডসাইডে রাখা পানির গ্লাস হতে খানিকটা পানি হাতে তুলে সে ছুঁড়ে মারে সান্নিধ্যের মুখ বরাবর। কুচকানো কপাল দ্বিগুণ হারে কুচকে যায় সান্নিধ্যের। মুখরেখা তার পানির ছিটায় ভিজে ওঠে। চোখ খুলে বিরক্তি ভঙ্গিতে তাকায় সানজির দিকে। সোজা পথে কাজ না হলে বাঁকা পথে হাঁটতে হয়। তাড়াতাড়ি নিচে আয়, আম্মা ডাকছে। আজকে তোর বিয়ের কথা কনফার্ম হবে, ওয়েট কর। তোর বিয়ের চিন্তা কর আগে। সানজি মুখ ঝামটা মেরে চলে যায় ঘর ছেড়ে। সান্নিধ্য দীর্ঘ শ্বাস ফেলে আবারও ঘুমের প্রস্তুতি নেয়। কিন্তু ভাগ্য আর ঘুম তার বরাবরই বিপরীতে। চোখ বন্ধ করা মাত্র যান্ত্রিক মুঠোফোন তার ভাইব্রেট শুরু করে দেয়। প্রথমবার ফোন না ধরলেও দ্বিতীয়বার সে বাধ্য হয় ফোন রিসিভ করতে। পিস্তল লোড করে নিয়ে গিয়ে আমি তোমাকে টাইমিং সেন্স শিখিয়ে দিয়ে আসব রিমন। স্যার, আমি আরহাম বলছি। সান্নিধ্য খানিকটা মাথা তুলে কপাল ভাঁজ করে। ফোনের স্ক্রিনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে আরহামের কল এটা। বলো। স্যার, লতিফ মির্জা 10টায় আপনার অফিসে আসছেন। এত সকালে কেন? উনি আজকেই আবার ঢাকা ব্যাক করবেন। মিটিংটা শেষ করতে চান তাড়াতাড়ি। সব ব্যাটার আমার ঘুমের সাথে শত্রুতা। জি স্যার। নাথিং। কনফার্ম করো। ওকে স্যার। 8:20, 8:25। অবশেষে 8:30 ঘরে ঘড়ির কাঁটা প্রবেশ করলে ঘুম থেকে উঠে সান্নিধ্য। তবে উঠলেও চোখে তখনও ঘুমের রেশ খানিকটা লেপটানো। ফোনে কিছু গুরুত্বপূর্ণ মেইল চেক করে সে সরাসরি চলে যায় ফ্রেশ হতে। আজকে এমনিতে লম্বা কাজের শিডিউল রয়েছে তার, বিশেষ করে বিকেল বেলাতে। সবগুলো কাজের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ কাজ বলে কথা। তেলে ভাজা আলু পরোটার উপর চিনি ছড়িয়ে নিয়েছে তাসিন। 2 হাত ডুবিয়ে ছিঁড়েখুঁড়ে পরোটার জানের অবস্থা বেহাল দশা। আধা ঘন্টা হলো সে খেতে বসেছে। এক টুকরো করে মুখে নিয়ে লম্বা সময় ধরে চাবিয়ে যাচ্ছে। আর এসব কিছু যে তার স্কুলে না যাওয়ার বাহানা, সেটা খাওয়ার টেবিলে উপস্থিত সবাই প্রায় জানে। সে ইচ্ছাকৃতভাবে দেরি করছে যেন স্কুলের সময়টা অনায়াসে পার হয়ে যায়। তবে এক্ষেত্রে তিথিও ছেলের প্রতি বিশেষ নজরদারি রেখেছে। 9টা বাজলেই টেনেটুনে সে নিয়ে যাবে স্কুলে। এতে খাওয়া হোক বা না হোক। সান্নিধ্য কি নাস্তা করবে না? সেটা তোমার ছেলেকেই জিজ্ঞেস করো গিয়ে বাবা। তার চোখে ঘুমই তো ভাঙে না। প্রতিদিন আমাকে অ্যালার্ম বাজাতে হয়। অ্যালার্ম বাজানো ভালো কাজ তো। এটাও এক ধরনের শারীরিক ব্যায়াম। সানজি খেতে খেতে বড় ভাইয়ের দিকে চোখ সরু করে তাকায়। নীরস গলায় বলে, এসব শারীরিক ব্যায়াম আমার লাগবে না। আমার গলা এমনিতেই পরিষ্কার আছে। আমি এই চাকরি থেকে রিজাইন নিলাম। তোমার ছোট ভাইকে বলে দিও বেতন যেন পরিশোধ করে। কিসের বেতন? বারে এই যে কষ্ট করে যে ডাকি। এটা কাজ নয়, এটাতেও বেতন থাকতে হবে? ভাবি ভাইয়াকে বুঝাও তো দেখি। তিথি শ্বশুর সাহেবকে খাবার সার্ভ করে।
যৎসামান্য হেসে প্রত্যুত্তর দেয়, তোমাদের ভাই বোনের হিসেব তোমরা ভালো বুঝো। তবে এটা ঠিক এত কষ্ট করে যেহেতু ডেকেছ পারিশ্রমিক পাওনাটা বৈধ। আমিও তো চাচ্চুকে একদিন ডেকেছিলাম, তাহলে আমার বেতন কোথায় মামুনি? তুমি বেশি কথা বলো না, সব খেয়ালে আছে আমার। তাড়াতাড়ি খাওয়া শেষ করে রেডি হও, স্কুলে যেতে হবে। বাবা, আমার পেটে ব্যথা। তাসিন, এসব পুরনো হয়ে গিয়েছে, নতুন কিছু ট্রাই কর বেবি মানকি। সান্নিধ্য তাসিনের পিঠ চাপড়ে চেয়ার টেনে বসে। এতক্ষণে তার আসার সময় হল। অন্যদিকে এমপি সাহেবের আগমনে শাহজাহান সাহেব এবং নাজনীন বেগম চোখে চোখে অব্যক্ত ভাষা বিনিময় করেন। শাহজাহান সাহেব চোখের পাতা ফেলে আশ্বস্ত করেন স্ত্রী সাহেবাকে, ইয়ো সানি, তুমি একটা শিখিয়ে দাও, বিয়ে কর। তাসিন খাওয়া ছেড়ে অসহায় চোখে তাকায় তার চাচ্চুর দিকে। ভাঙা কণ্ঠে বলে, আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু ইয়ো পানি তো আমাকে বিয়ে করে না। বাচ্চা মানুষকে এইসব কানপোড়া না দিয়ে নিজে সেই চিন্তা করলে খুশি হতাম। সান্নিধ্য রুটির সাথে ডালভাজি নিয়ে খাওয়া শুরু করে। মায়ের কথায় মাথা নাড়িয়ে সাই জানাতে জানাতে বলে, অতি শীঘ্রই নিজের একটা ব্যবস্থা করে ফেলছি, চিন্তা করো না তোমরা। কি ব্যবস্থা? তুমি যেটা বুঝালে। নাজনীন বেগম ছেলের ভাবসাব সঙ্গে পেঁচানো কথা সহজভাবে ধরতে পারেন না। মুখ কালো করে স্বামীর পানে তাকাতেই শাহজাহান সাহেব কণ্ঠ পরিষ্কার করে বলেন, এনগেজমেন্টের কথা চলছে সামনের সপ্তাহে। অন্বেষার সঙ্গে কথা বলে নিও। অন্বেষার এনগেজমেন্ট? বাহ, ভালো তো বেবি মানকি। সত্যি তোর কপালটাই খারাপ। বাজে কথা বন্ধ করো, তোমার সঙ্গেই অন্বেষার এনগেজমেন্ট হবে। সান্নিধ্য আরেকটা রুটি সঙ্গে অল্প একটু সবজি তুলে নেয় প্লেটে। বেশ মনোযোগে নাস্তা খেতে থাকে সে। বাবার কথার কোনো প্রতিক্রিয়া জানায় না দেখে উপস্থিত সবাই তাদের খাওয়া থামিয়ে তার দিকে চেয়ে থাকে। এমপি সাহেবের সঙ্গে শান্ত শব্দটা একদমই বেমানন। পরিবারের কারোই সেটা বোধগম্য হয় না। সান্নিধ্য খাওয়ার মাঝে এক পলক তাকিয়ে দেখে আগন্তুক হয়ে তাকে দেখছে সবাই। ভ্রুদয় বাঁকা করে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু হয়নি, এনগেজমেন্ট সামনে তোর, রেডি থাক। হু। নাজনীন বেগম ছেলের রাজি রাজি মনোভাব দেখে মুখে লেপ্টে থাকা আধার দূর করেন। সন্তুষ্ট চিত্তে স্বতঃস্ফূর্ত হাসি হেসে বলেন, আমার ছেলে রাজি না হয়ে পারে? আপনি ওদের ডেট ফিক্সড করতে বলুন তাহলে। আর দেরি করতে চাই না, এখনই। হ্যাঁ, এখনই। শাহজাহান সাহেব পকেট হতে ফোন বের করেন। রাজ্জাক সাহেবের নাম্বার ডায়াল করে কল করার পূর্ব মুহূর্তে কি ভেবে হাত থামিয়ে নেন। সান্নিধ্যের দিকে এক পলক তাকিয়ে পরিষ্কার কণ্ঠে বলেন, সান্নিধ্য ডেট ফিক্সডের কথা কিন্তু কনফার্ম করছি। আল্লাহর ওয়াস্তে পড়ে যেন কোনো ঝামেলা করো না। ঝামেলা আমার আপন খালাতো ভাই বাবা। মানে ঝামেলা ছাড়া আমি চলতে পারি না। শাহজাহান সাহেব স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থাকেন কিতক্ষণ। অতঃপর হতাশার নিঃশ্বাস ছেড়ে ডায়াল করা নাম্বার কেটে পকেটে ফোনটা ঢুকিয়ে নেন। কি হল? ফোন পকেটে রাখলেন কেন? তোমার ছেলেকে বলো। এসব কি হচ্ছে আমাকে দয়া করে একটু বলবে? সান্নিধ্য কেন এমন করছো? আম্মা কিন্তু ভীষণ রাগ করছেন তোমার উপরে। অন্বেষা এত ভালো একটা মেয়ে, ওকে বিয়ে করতে তোমার কি এত সমস্যা বলো তো? তিথির কথায় সান্নিধ্য কোনো জবাব দেয় না। সে তার কাজে মত্ত থাকে। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে, এখনই উঠে যাবে। কিছু একটা বলবে তো? রাতে একটু স্পেশাল কিছু তৈরি করে রেখো ভাবি। আমার পার্সোনাল গেস্ট আসার সম্ভাবনা রয়েছে। স্পেশাল গেস্ট ফর স্পেশাল ডিশ। কে আসবে? আসলেই দেখতে পাবে। দুপুরে বাসায় আসবে না? না। সান্নিধ্য খাওয়া শেষ করে উঠে যায়। সরফরাজ একনজর সেদিকে তাকিয়ে সানজির দিকে দৃষ্টিপাত করে বলে, খাওয়া শুরু কর। তুই যেটা ভেবেছিলি আমিও সেটা ভেবেছিলাম।
এখন ক্লিয়ার হলো এমপি সাহেব এত ভালো কোনো কালেই ছিল না যে এক বাক্যে কোনো কথায় রাজি হবে। সহমত ভাইয়া। আমি তো চমকে গিয়েছিলাম এক মুহূর্তে ওর কথা শুনে। সানির যেহেতু রাতে গেস্ট আসবে তাহলে আমি আজকে স্কুলে যাব না বাবা। চাচ্চুর গেস্টের সাথে তোর কি কাজ বাবা? অনেক কাজ, তুমি বুঝবে না। সরফরাজ তিথির করা চাহনি দেখে খাওয়া ছেড়ে উঠে পড়ে ছেলেকে টেনে বের করে কোলে তুলে নিয়ে বলে, আমাকে আর মারিস না বাবা, চল স্কুলে যাই। বাবা আমার টয়লেট এসেছে, স্কুলে অনেক টয়লেট আছে, যেটাতে খুশি যাস, দরকার হলে সবগুলো টয়লেটেই ট্রায়াল দিস, তবুও স্কুলে চল। সদরঘাট, বেলা 10টা। এমপি সাহেবের কার্যালয়টি কর্ণফুলী নদীর তীর ঘেঁষে সদরঘাটে অবস্থিত। তৃতীয় তলা বিশিষ্ট উঁচু এই বিল্ডিং এ সান্নিধ্যের নিজস্ব অফিস কক্ষটির স্থান পড়েছে দ্বিতল ভবনে। কক্ষটি প্রশস্ত, পরিপাটি এবং আধুনিক ডিজাইনে ঘেরা। দেয়ালে সুসজ্জিত করে টানানো রয়েছে বাংলাদেশের মানচিত্র সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির ছবি। জানালার পাশে ভারী ক্রিম রঙের কার্পেটে ঢাকা মেঝেতে একটি বড় কাঠের টেবিল স্থাপন করা হয়েছে, যার চারপাশে কালো লেদার চেয়ার সাজানো। টেবিলের এক কোণে বাংলাদেশের জাতীয় পতাকা ও অন্য কোণে একটি ছোট বইয়ের স্ট্যান্ডে সংবিধান ও কিছু গুরুত্বপূর্ণ নথি সজ্জিত। এক কোণে একটি গ্লাস ক্যাবিনেটে ট্রফি, স্মারক ও সম্মাননাপত্র সাজানো। দেয়াল ঘেঁষে একটি সোফা সেট রাখা আছে, যেটা নির্ধারিত থাকে অতিথিদের বসার জন্য। কাচে আবৃত কাঠের আলমারিতে স্থান পেয়েছে সমস্ত ফাইল, রিপোর্ট ও সরকারি গেজেট। লতিফ মির্জার মিটিংটা পিছিয়ে দুপুরের পরে চলে গিয়েছে। এর মাঝে এসেছে অন্য একটা প্রকল্পের কাজ। এই মুহূর্তে অফিসে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকারের ইঞ্জিনিয়ার, পৌরসভার একজন কর্মকর্তা এবং তার একান্ত সচিব। ধীর হাতে ফাইল ঘাটাঘাটি করে দেখছে এমপি সাহেব। নির্বিঘ্নে কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই রাস্তাটা তো 2 বার মেরামতের টেন্ডার হয়েছে, কাজ শেষ হচ্ছে না কেন? প্রতি মাসে কমপ্লেন আসে পানিতে ডুবে যায়, গর্তে দুর্ঘটনা হয়, এটা কি গ্রহণযোগ্য? ইঞ্জিনিয়ার মাহবুব সাহেব ধীর কণ্ঠে প্রত্যুত্তর দেয়, স্যার প্রকল্পটি ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রিনভিউ কনস্ট্রাকশন পেয়েছিল, কিন্তু তাদের কাজের গতি খুবই ধীর। খুবই ধীর? জি স্যার। আপনারা কোনো ব্যবস্থা নেননি? আমরা নোটিশ দিয়েছি স্যার। নোটিশে কি হয়? শুধু কাগজে কলমে চালান দেওয়া। মাঠে গিয়ে তদারকি করছেন না কেন? পৌরসভার কর্মকর্তা রফিক নমুজ হেসে বলে, স্যার আসলে বৃষ্টির মৌসুমে কাজ বন্ধ থাকে, তারপর বাজেট রিভিশন, সান্নিধ্যের চোয়াল শক্ত হয়ে ওঠে। তীক্ষ্ণ চোখজোড়ায় তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, বাজেট রিভিশন? টাকার অজুহাত? এই রাস্তার জন্য 2 কোটি টাকা বরাদ্দ ছিল। টেন্ডার দেওয়ার সময় ঠিকাদার বলেছিল 6 মাসে শেষ করবে, এখন 1 বছর পার। স্যার সমস্যা হলো মূল ঠিকাদার সাবকন্ট্রাক্টরদের উপর ছেড়ে দিয়েছে, তারা নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করে, আমরা টেস্ট করলে পাস করছে না, টাকাটা পকেটে ঢুকছে, কাজ হচ্ছে না। এটা কি দুর্নীতি না অদক্ষতা? রফিক সাহেব এমপি সাহেবের গরম মেজাজে কিছুটা ভীত হন। বিপরীতে চাপা গলায় বলেন, স্যার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহেবের লোকজনও এই প্রকল্পে জড়িত, তাদের চাপে আমি আসলে ভালো হতে চাই কিন্তু আপনাদের কারণে ভালো হতে পারি না, বুঝতে পেরেছেন? একটা কিছু হলেই তো অভিযোগ আমার দিকে ছুটতে সময় নেন না আপনারা, কিন্তু নিজেদের কাজের কোনো ঠিকানা নেই। আপনাদের কাজও আমাকে দেখতে হয়, সব যদি আমাকেই করতে হয় তাহলে আপনাদের আমি ছুটি দিয়ে দেই। ছুটি নিয়ে নিন কেমন? সরি স্যার, আসল নকল বাদ দিন, আপনাদের কথা আমি শুনতে চাই না। আজই একটি তদন্ত কমিটি গঠন করুন, ঠিকাদার, ইঞ্জিনিয়ারিং টিম এবং ওয়ার্ড কাউন্সিলর সবার জবাবদিহি নিব আমি। জি স্যার।
সান্নিধ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিল চেপে খানিকটা ঝুঁকে ধারালো স্বরে বলে, ইঞ্জিনিয়ারিং টিম সাইট পরিদর্শন না করেই শুধু কাগজে রিপোর্ট লিখে দেয়। আর আপনারা সেটা নিয়ে আমার কাছে নাটক করতে আসেন। ধান্দাবাজি বন্ধ করুন। আমার সঙ্গে অনন্ত ধান্দাবাজি করতে আসবেন না। 7 দিনের মধ্যে একটি অডিট রিপোর্ট চাই আমার। যদি দুর্নীতির প্রমাণ মেলে, যে পকেটে টাকা ভরা হয়েছে সেই পকেট কাটতে আমি 1 সেকেন্ড সময়ও নিব না, মনে রাখবেন। আর এই রাস্তা 1 মাসের মধ্যে শেষ করুন নতুন ঠিকাদার দিয়ে। জি জি স্যার। দুপুর 3টা। স্থানীয় সরকারের প্রকল্পের কাজটার মোটামুটি সমাধা করে সান্নিধ্যের লাঞ্চ কমপ্লিট হয়। পকেট হতে ফোনটা বের করে সে তার শেহরিন নামক বকুল ফুলকে এক পলক দেখে নেয়। বকুল ফুলের মতোই মিষ্টি সুবাসিত ঘ্রাণে সে নিমগ্ন চোখে তাকিয়ে দেখে তাকে। মেয়েটাকে দেখলেই এই রাগী মানুষটার মন গলে নরম হয়ে যায়। ভিতরটা তার অন্যরকম ভালো লাগায় প্লাবিত হয়ে ওঠে। ঠোঁটের কোণে ফোটে সূক্ষ্ম হাসি। দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আরহাম সম্মানসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, স্যার, লতিফ মির্জা সাহেব ওয়েটিং রুমে এসে বসেছেন। ভিতরে আসতে বলবো কি? 1 মিনিট পরে। জি স্যার। সান্নিধ্য 1 মিনিটের মধ্যে দ্রুত ফোন লাগায় রিমনকে। কয়েক সেকেন্ডের মাঝেই অপর পৃষ্ঠ হতে আসে প্রত্যুত্তর। তুমি একটু পরেই বের হবে। 5:30টার মধ্যেই শেহরিনকে নিয়ে আসবে। কোনো প্রবলেম যেন না হয়। আমি মিটিংয়ে থাকব। তবে ফোন খোলা থাকবে। আপডেট জানাবে। ওকে স্যার। লতিফ মির্জা বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক মহাশয়। পরনে পরিপাটি ধূসর স্যুট। সঙ্গে রয়েছেন তার 2 সহকারী, একজন আইনজীবী এবং একজন প্রকল্প ব্যবস্থাপক। কক্ষে প্রবেশ করে হাসিমুখে করমর্দন করেন এমপি সাহেবের সাথে। প্লিজ টেক সিট। প্রারম্ভিক কথাবার্তা সম্পন্ন হয়। সবকিছুর খোঁজ খবরাখবর নেওয়া শেষে চলে যায় তারা মূল কথায়। লতিফ মির্জা সাহেব হালকা গলায় বলেন, আমাদের তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ খুব জরুরি। সরকারি বেসরকারি অংশীদারত্বে এই প্রকল্পটি কি বাস্তবায়ন করা যায় না? ভালো উদ্যোগ। ইতিমধ্যে যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে এমন ফান্ড আছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলে টেন্ডার প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারি। তবে স্থান নির্বাচন ও স্থানীয় কমিউনিটির সমর্থন নিশ্চিত করতে হবে। আর সে কাজটা আপনাকে করতে হবে। আমি নিজেই কমিউনিটির নেতাদের সংগঠিত করব। আপনি শুধু প্রয়োজনীয় প্রশাসনিক সমর্থন দিন। গত 3 বছর ধরে আমি আমার কাজটা সম্পন্ন করতে পারছি না। আপনার মতো সবাই এমন আশ্বাস দেয় এমপি সাহেব। বাটগদি পেলে সব ভুলে যায়। সান্নিধ্য কিঞ্চিত হেসে ফোনে আসা মেসেজের দিকে তাকিয়ে দেখতে দেখতে বলে, কিন্তু আপনারা তো তাদেরই পছন্দ করেন বেশি। তোষামোদ করতে তো বাকি রাখেন না। যেমন এই যে কাজ হাসিলের জন্য আমাকে এত তোষামোদ করছেন সামনাসামনি, কিন্তু আড়ালে গেলেই এমপি সাহেব 2 নাম্বার। টাকায় ডুবে থাকে, কাজের কাজ কিছু করে না। লতিফ মির্জা প্রত্যুত্তরে বেশ কিছু কথা বলতে শুরু করেন। এক নাগারে পুরো রাজনৈতিক হালচালের বিচার বিশ্লেষণ অবধি করে ফেলেন। কিন্তু এমপি সাহেবের কানে সেসব কথা পৌঁছায় না। তার সম্পূর্ণ মনোযোগ রিমনের হতে আসা মাত্র খুদে বার্তায়। ম্যাডাম বাসায় নেই স্যার। উনার খোঁজ কেউ দিতে পারছে না। আর সবচেয়ে অবাক করার বিষয়, শেহরিন বলতে নিকুঞ্জ মহলে কেউ নেই বা থাকে না, এমনটাই জানিয়েছেন এই বাসার দারোয়ান। সান্নিধ্য পলকহীন চোখে তাকিয়ে দেখে। খুদে বার্তার একটা শব্দও তার বোধগম্য হয়ে ওঠে না। প্রথমত, শেহরিন কোথাও এভাবে হুট করে যেতেই পারে না। দ্বিতীয়ত, ঠিকানা ভুলের তো কোনো চান্স নেই। সানজি তো মিথ্যা কখনোই বলবে না তাকে। দ্রুত হাতে টাইপিং করে সে। খুদে বার্তার পাল্টা জবাবে লিখে, দারোয়ানকে ছেড়ে ওই বাসায় যারা আছে তাদের সাথে কথা বলো। বাসায় কেউ নেই স্যার। বাসা লক। কক্সবাজার গিয়েছেন সবাই। তাহলে শেহরিনও কক্সবাজার গিয়েছে।
সিম্পল একটা জিনিস পেঁচিয়ে দিচ্ছ কেন? স্যার সত্যি বলছি, দারোয়ান নিজ মুখে বলেছে শেহরিন নামে কাউকে সে চেনে না এবং এই বাসায় শেহরিন নামে কেউ থাকে না। সান্নিধ্যের কপালের ভাঁজগুলো ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে। ফোনের দিক হতে তার দৃষ্টি সরে না। এমপি সাহেবের ফোনের পানে গভীর মনোযোগ দেখে লতিফ সাহেব গলা খাঁকরি দেন। সুস্পষ্ট কণ্ঠে বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা এমপি সাহেব? পাচ্ছি। কন্টিনিউ করতে থাকুন। এক জায়গায় গিয়ে আমি দাড়ি বসিয়ে দিয়ে আসব। কিছু সেকেন্ডের ভাবনা শেষে সান্নিধ্যর মস্তিষ্কে কিছু একটার ইঙ্গিত দেয়। ফের দ্রুত হাতে টাইপিং শুরু করে সে। স্টুপিড। শেহরিনের নাম অন্য কিছুও হতে পারে। সানজি ফুল নেম আমাকে বলেছিল, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। জিজ্ঞেস করো। স্যার অনিভা। শেহরিনই হয়তো অনিভা। অন্য কেউও তো হতে পারে স্যার। বাড়িওয়ালার ও মেয়ে আছে। কুপরামর্শ কম করে দাও। পজিটিভ থাকো। তুমিও শিওর নয়, আমিও শিওর নয়। সো নেগেটিভে যাচ্ছ কেন? আমি তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, সেটা দেখে শিওর হয়ে জানাও। জি স্যার। এমপি সাহেব, আমার মনে হচ্ছে আপনি অন্য কাজে ব্যস্ত। আমি শুধুই বলে যাচ্ছি। আপনি হয়তো কিছুই শুনছেন না। সান্নিধ্য লতিফ সাহেবের সদ্য বলা কথা শুনেও শোনে না। রিমনকে ছবি দেখিয়ে নিশ্চিত হয়েছে অনিভাই শেহরিন। মামার বাসার সবাই তাকে অনিভা নামে চেনে। তবে সবকিছু ঠিকঠাক থাকলেও এমপি সাহেবের শেহরিন এমপি সাহেবকে বোকা বানিয়ে চট্টগ্রাম ছেড়েছে অনেক আগেই। এক্সকিউজ মি। সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়। অবস্থা তার রফাদফা। ফোনের দিকে দৃষ্টি নিবন্ধ রেখে লতিফ সাহেবকে তড়িৎ গলায় বলে, আমি আমার সচিবকে বলে দিচ্ছি আগামী সপ্তাহেই এই কাজটা নিয়ে প্রাথমিক মিটিং ডাকা হবে। আপনার সাথে যৌথভাবে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করব। চিন্তা করবেন না। আমি একটু ব্যস্ত। প্লিজ। লতিফ সাহেব সান্নিধ্যের মাঝে এলোমেলো ভাব দেখে আর কিছু বলেন না। বেশ কিছুক্ষণ হলই বুঝতে পারছেন এমপি সাহেবের মন এবং মনোযোগ দুটোই অন্যদিকে। মনে হয় না পরের একটা কথাও তিনি শুনেছেন। শুনলে এভাবে চুপচাপ মুখে কুলু পেটে থাকতেন না। চুপ থাকার মানুষ সে নয়। মুখনিসৃত ধারালো বাণীতে একদম ঘায়েল করে দিতে সবর্দা প্রস্তুত থাকে সে। যাই হোক, মানুষটা যে খুব একটার সুবিধা গোছের নয় এটা মোটামুটি সবাই জানে। লতিফ সাহেবেরও বহির্ভূত নয়। তাই বিনাবাক্যে মাথা নাড়িয়ে উঠে পড়েন তিনি। সৌজন্যমূলক হাসি হেসে বিদায় নেয় এমপি সাহেবের থেকে। কক্সবাজার যাও? স্যার ম্যাম কক্সবাজার যায়নি। ঢাকা গিয়েছে। ঢাকা কোথায় বাসা সেটা জানা নেই। কক্সবাজারে ওর মামার থেকে ঠিকানা নিয়ে আসো। রিমনের ঘাম ছুটে যায়। আঙুল দ্বারা কপাল মুছে নিরাশ গলায় বলে, স্যার কক্সবাজারে কিভাবে খুঁজে পাবো তাকে? দারোয়ানের থেকে যে ফোন নাম্বারটা নিয়েছি সেটাও বন্ধ বলছে। কক্সবাজারে সমস্ত হোটেল চেক করলে খুঁজে পাওয়া যাবে। দরকার হলে লোক লাগাও। জি স্যার। সময় দীর্ঘ হতে হতে ঘড়িতে বিকেল 5টা ছেড়ে রাত 8টা বাজলেও এমপি সাহেবের নিজের বাজে 12টা। এ বেলার সমস্ত কাজ মিটিং মিছিল বাদ রেখে সে অস্থিরচিত্তে তার প্রেয়সীকে খুঁজে বেড়ায়। ঢাকার উদ্দেশ্য ফ্লাইটের টিকিট ইতিমধ্যে সে নিশ্চিত করে ফেলেছে। এখন অপেক্ষা শুধু রিমনের হতে সঠিক ঠিকানাটা জানা। স্যার বসুন্ধরা, ব্লক ডি, রোড নাম্বার 310। ম্যামের বাবার নাম রিজওয়ান আহমেদ। তুমি কোথায় আছো? আমি কক্সবাজার যাওয়া পথেই ওখানকার লোক দ্বারা খবর পেয়েছি। স্যার আমার মনে হচ্ছে ম্যাম আপনাকে দেখে ভয় পেয়ে চলে গিয়েছে। সান্নিধ্য অফিস হতে বের হতে হতে গাড়িতে উঠে বসে আসিফকে গাড়ি চালানোর নির্দেশ দিয়ে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, তোমার কি মনে হয় আমি তোমার ম্যামকে পিস্তল ঠেকিয়ে বিয়ের কথা বলেছি? জি না স্যার। কিন্তু এভাবে ম্যাম চলে গেল। ম্যামকে আনার দায়িত্ব আমার। তুমি নিজের দায়িত্ব সামলাও। যত সব গণ্ডগোল সব তোমার কারণে হয়েছে। সরি স্যার, বুঝতে পারিনি এরকম হয়ে যাবে। ঢাকায় না পেলে তোমার খবর আছে রিমন। সান্নিধ্য ফোন কেটে দেয়।
ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে হাত ছড়িয়ে দেয় দুপাশে। চোখ বন্ধ করে নিজের ভিতরে অস্থিরতা দমানোর প্রয়াস করতে থাকে। মেয়েটা এভাবে চলে গেল কেন? সত্যি কি ভয় পেয়ে নাকি অন্য কিছু? প্রেম করার সময় নেই আমার, অথচ এই মেয়ে নির্দ্বিধায় নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আমাকে। 11:47। লম্বা আকাশ পথ পাড়ি দিয়ে ঢাকায় এসে পৌঁছায় এমপি সাহেব। এয়ারপোর্টের যাবতীয় কাজকর্ম শেষ করে বের হতে হতে অনায়াসে বেজে যায় 12:30টার কাছাকাছি। ভাই, আমার মনে হয় এখন ভাবির বাসায় না যাওয়াই ভালো। বিষয়টা খারাপ দেখায়। আমরা কোথাও স্টে করে সকালে যাই। মাত্র 12টা বাজে। 1টা বাজবে ভাই। কই থাকব? জি ভাই। আসিফের জিজ্ঞাস্যসূচক দৃষ্টিতে সান্নিধ্য দুহাত পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকে। মাথাটা তার সত্যি হয়তো গিয়েছে। ঢাকায় তার অসংখ্য নেতাকর্মী সহ অনেক আত্মীয় স্বজনের বাস, অথচ সে থাকার জায়গা খুঁজে পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে এক শেহরিন ছাড়া ঢাকায় তার আর কোনো আপনজন নেই। শেহরিনই তার একমাত্র আশ্রয়স্থল। কিছু না, প্যান প্যাসিফিকে চলো। ঠিক আছে। সান্নিধ্য সামনে দুকদম আগায়। এর মাঝে বিকট ভাইব্রেটে ফোন আসে তার। লাউডস্পিকার অন করে রিসিভ করা মাত্র শুনতে পায় এক অমোঘ বাণী। স্যার, ম্যাম ঢাকাতেও নেই। উনি মালয়েশিয়া গিয়েছেন উনার বাবার সাথে। সান্নিধ্যর দৃষ্টি স্থির হতেই আসিফের আত্মা শুকিয়ে যায়। নির্নিমেষ চাহনিতে তাকিয়ে শুকনো গলায় বলে, ভাই, মালয়েশিয়ার ভিসার মেয়াদ আপনার 2 মাস আগে শেষ হয়ে গিয়েছে। আর আপনি মালয়েশিয়া গেলেও ভাবি হয়তো ততক্ষণে ইন্দোনেশিয়া চলে যাবে। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। ঢাকা শহরের যানজটের তীব্র শব্দ তখনও বিদ্যমান। সান্নিধ্য ফোন বন্ধ করে পকেটে রেখে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায়। ক্লান্ত শরীর, কপালে জমা মৃদু মৃদু ঘামের কণা চিকচিক করছে। হাত বুকের সঙ্গে ভাঁজ করে সে গভীর দীর্ঘ শ্বাস ফেলে। অদূরে দৃষ্টি মেলে নির্মেদ কণ্ঠে বলে, একবার দেশে আসো, শুধু সোজা তুলে নিয়ে আসব। কুয়ালালামপুর, মালয়েশিয়া। সন্ধ্যা 6টা। প্যাভিলিয়ন মলের বিশাল কাচের গম্বুজ ভেদ করে পরন্ত সূর্যের শেষ আভা এসে ঠিকরে পড়ে শেহরিনের গায়ে। প্রাণচঞ্চলা মুখরেখা তার তপ্ত গরমে ঘেমে উঠেছে। পরনে হালকা ক্রিম ট্রাউজার্স, সাথে সুতোয় বুনন করা বেগুনি রঙা টপস, গলায় ঝুলানো ফ্লোরাল প্রিন্টের স্কার্ফ। বিদেশি মাটিতে আজ তার 3 দিন হতে চলেছে। কালকে ভোর 6টায় বাংলাদেশের উদ্দেশ্য ফ্লাইট। দেখতে দেখতে কিভাবে যে দিনগুলি পার হয়ে গেল ভেবে পায় না শেহরিন। দূরদৃষ্টিতে তাকিয়ে নিভৃতে তার দীর্ঘ শ্বাসের আওয়াজ পাওয়া যায়। দেশের মাটিতে পা দিতে দিতে আবারও বাবার সঙ্গে লম্বা বিচ্ছেদ তৈরি হওয়ার সময় ঘনীভূত হয়ে আসছে। আবারও সেই যান্ত্রিক জীবনে জোড়াতে হবে। একাকিত্বের পাহাড়ে নিজেকে ঠাঁই করে দাঁড়াতে হবে হাজার লোকের ভিড়ে। সেই সময়গুলো যদি এখানেই থেমে যেত, যদি সবকিছুর থেকে ছুটি মেলে শুধু বাবার কাঁধে মাথা রেখে স্নেহমাখা কণ্ঠস্বরে নিজের ভিতরে পোড়া দাবানলগুলোকে শীতল করতে পারত, তাহলেই হয়তো সত্যিকারের সুখ জিনিসটাকে সে মনে প্রাণে অনুভব করতে পারত। মা, ছুটি হল? রিজওয়ান সাহেবের মেয়ের অভিমানী কণ্ঠে মৃদু হাসেন। আজ 3 দিন হলো এসেও তেমন একটা সময় বের করতে পারিনি মেয়ের জন্য। একসাথে অনেকগুলো বিজনেস মিটিং ডিল করতে করতে সময় কোথায় দিয়ে পালিয়ে গিয়েছে তার ইয়াত্তা খুঁজে পান না তিনি। রাগ হয়েছে কি বাবার উপরে? রাগ করা, রাগ ভাঙানো, সুন্দর মুহূর্ত উপভোগ, এগুলোর জন্য অনেক সময় প্রয়োজন বাবা। সময়ের কাছে আমি ভীষণ অসহায়। তুমি কি জানো তোমার মামুনি চলে যাওয়ার পর থেকে তুমি অনেক ধৈর্যশীল হয়ে উঠেছ? পরিস্থিতি আমাকে হয়তো ধৈর্যশীল করেছে বাবা, নয়তো এতক্ষণে রাগে নাক মুখ ফুলিয়ে বসে থাকতাম। মুখ ফিরিয়ে রাখতাম, অভিমানে তোমার সঙ্গে কথা বলতাম না। বাবার উপরে ভীষণ রাগ মনে পুষে রেখেছ, এটা আমি জানি।
কিন্তু নিজেকে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে রেখেছ যেন তোমার ভিতরটা আমি উকি দিয়ে দেখতে না পারি। শেহরিন ঘুরে তাকায়। বাবার দিকে চেয়ে ক্ষীণ হেসে বলে, হাঁটা যাক। ঠিক আছে। পিছালা বিভুঁইয়ে রাস্তা তখন জমজমাট। বুকিত বিনতাং এলাকার রাস্তাগুলো সন্ধ্যার আলোয় ঝলমল করে উঠেছে। নিয়ন সাইন রেস্তোরাঁর উজ্জ্বল ব্যানার সাথে শপিং মলগুলোর আলোকসজ্জা মিলিয়ে তৈরি হয়ে আছে এক জমকালো পরিবেশ। লোকজনের সমাগম পুরো জায়গা জুড়ে। শেহরিন বাবার কনুইয়ে নিজের হাত আবদ্ধ করে ধরে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে নরম গলায় বলে, কি বলি বলো তো বাবা। এত বড় হয়ে গেলাম অথচ এখনো নিজেকে চিনে উঠতে পারলাম না। পরিবেশ পরিস্থিতি আমাকে এক এক সময় এক এক রূপে নিয়ে আসে। তবে এটা সত্যি তোমার ব্যস্ততা আগে আমাকে ভীষণতর কষ্ট দিত। এমন কষ্ট দিত যেটা আমি সহ্য করতে পারতাম না। সহ্য করতে না পেরে কি করেছি সেটা না বলি। তবে ধীরে ধীরে যখন বুঝলাম এগুলো নিতান্তই অর্থহীন, আমি শুধুমাত্র নিজেকে কষ্ট দিচ্ছি। আমার এই কষ্টগুলোর বিনিময়ে কিছুই পাচ্ছি না, না তোমাকে না মামনিকে। বরং তোমার প্রতি আমি নেগেটিভিটি ক্রিয়েট করছি, দূরত্ব বাড়াচ্ছি। তখন থেকে বাদ দিলাম সবকিছু। মনকে বুঝলাম তোমার একটুখানি সঙ্গতা, একটুখানি সময়ই হয়তো আমার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। এইটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি চাইলেই আমি নিজেকে নিয়ন্ত্রণহীন করে তুলব, ভীষণ কষ্ট পাব। এজন্যই কি তুমি বাবাকে পেলে এতটা খুশি হও মা? হ্যাঁ, তবে বাবা হিসেবে তুমি বেস্ট, এটা আমি লক্ষ কোটিবার নির্দ্বিধায় বলতে পারব। আমার সুন্দর জীবনের জন্য অনেক অনেক বেশি স্যাক্রিফাইস করেছ তুমি, এখনো করে যাচ্ছ। কিভাবে অভিমান করি তাহলে বলো? তোমাকে আমি যতটুকু সময় কাছে পাই বাবা, মনে হয় আমি পৃথিবী পেয়ে গিয়েছি। আমার জীবনে শূন্যতা বলতে কিছু নেই আর। তাই রাগ অভিমানে পুরে সময়গুলোকে হারাতে চাই না কোনোভাবেই। আমার রাগ অভিমান করা মানা, ভীষণ মানা। রিজওয়ান সাহেবের কর্ণকুহরে মেয়ের কথাগুলো গভীরভাবে আঁচ ফেলে, যদিও এটা তার ধারণার মাঝেই ছিল। কিন্তু মুখ হতে শোনা কথাগুলো যেন হৃদয় প্রভাব ফেলে কঠিনভাবে। মেয়ে তার কত সহজ গলায় বলছে কথাগুলো, অথচ এগুলোর ওজন যে এক একটা কতটা ভারী তা হয়তো বাবা হিসেবে তার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। আমরা আমাদের জীবন বৃত্তান্তকে দূরে রেখে এই সময়টাকে অনুভব করি। দুঃখ কষ্ট সারা জীবনেই থাকবে, কিন্তু এই মুহূর্তগুলো আর আসবে না বাবা। আমার মা তা একা একা এতবড় কিভাবে হয়ে গেল আমি সত্যি ভেবে পাই না। শেহরিন বাবার হাত শক্ত করে ধরে, সামনে দৃষ্টি রেখে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, বাবাদের চোখে মেয়েরা বড় হয় না কখনো। তুমি শুধু এভাবেই আমার সঙ্গে থেকো, আর কিছু লাগবে না আমার। রাস্তার ধারে স্থানীয় বিক্রেতাদের স্টলে নানা রকম মালয়েশিয়ান স্ট্রিট ফুডের সুগন্ধ ভেসে আসছে। সতেজ পাদ থাই, জুশিকাকের গরম গরম ভাপ আর সাটে এর মশলাদার গন্ধে চারপাশ ম করে। কাঠকয়লার ধোঁয়ায় মাখা মাংসের গন্ধে শেহরিনের পেটটা গড়গড় করে ওঠে। ইয়াক কি বাজে স্মেল। লেট শর্ট রাই। নো বাবা, কি বলছো তুমি? গন্ধেই আমার বমি আসছে। খাবারে জিনিসে এরকম অতৃপ্তি আনতে হয় না, তুমি ট্রাই করো তাহলে। রিজওয়ান সাহেব এক মুহূর্ত ভেবে দীর্ঘ শ্বাস ফেলে বলেন, না, আমার মায়ের অপছন্দের জিনিস আমি খাই না। তোমার তো ভালো লাগে খেতে বাবা, হজম হবে না। শেহরিন ফিক করে হেসে উঠে বাবার মুখভঙ্গি দেখে। মন তার এখন সতেজতায় পরিপূর্ণ। তার যেটা অপছন্দ বাবার সেখানে ঘোরতর বিপত্তি। হাজার পছন্দ হলেও সে আর ফিরেই তাকাবে না সেদিকে। একজন বাবা হিসেবে তাকে এত আত্মত্যাগকে করতে বলেছে ভেবে পায় না শেহরিন কোনোভাবেই। কেএলসিসি পার্কের লেকের পাশে বাবা মেয়ে এসে ঠাই মেলায়। চারদিকে মণিমুগ্ধকর এক পরিবেশ। তাদের বসার্ত স্থানের পাশেই ঝর্ণার ন্যায় বহমান ফোয়ারার জল ধীরে ধীরে উঁচু হয়ে পড়ছে। দু একটা জলের কণা ছুটে এসে শেহরিনের শরীর স্পর্শ করে দিয়ে যায়।
আর এতেই কোমল রমণী আপন ছন্দে শিহরিত হয়ে ওঠে। দু একটা জলের কণা হাত দিয়ে নেড়ে নেড়ে সৌন্দর্যের অপার স্নিগ্ধতা অনুভব করে। গরম গরম কফিতে হালকা চুমুক টেনে গল্প গুজবের মাঝে পকেট হতে ফোনটা বের করেন রিজওয়ান সাহেব। উদ্দেশ্য মেয়েকে ছবি তুলে দেওয়া। এটা তার পুরনো কাজ। মেয়েকে সাথে করে যেখানেই যাবেন সেখানেই তাকে স্বল্প সময়ের আধাপাকা ফটোগ্রাফার হতেই হবে। বাবা রাইট সাইড হতে তুলবে, যেন ফোয়ারাটাকেও দেখা যায়। আমি কি এত অ্যাস্থেটিক ছবি টবি তুলতে পারি? তুমি আমার সুপারম্যান বাবা, সব পারো তুমি। মেয়ের বাচ্চাসুলভ কথায় আলতো হাসেন রিজওয়ান সাহেব। তবে ছবি তোলার আগেই তার কপাল ভাঁজ হয়ে আসে কললিস্টে অনেকগুলো কল আসা দেখা। একটু ওয়েট মা, তোমার মামা 5 বার আর কাদের 3 বার ফোন করেছে ইতিমধ্যে। ওহো বাবা, রিসিভ করনি কেন? মাত্র দেখছি। ফোন মিটিং এর সময় সাইলেন্ট করে রেখেছিলাম। শেহরিন গরম কফিতে চুমুক টেনে বলে, কল ব্যাক করো দ্রুত। রিজওয়ান সাহেব মেয়ের কথায় দ্রুত কল ব্যাক করেন। সর্বপ্রথম কল দেন শফিক সাহেবকে। 5 বার কল দিয়েছে যেহেতু নিশ্চয়ই জরুরি কিছু হয়তো। সালাম অভিবাদন শেষে শফিক সাহেবের সঙ্গে কথা শুরু হয়। শেহরিন কফি খেতে খেতে বাবার মুখের ভাষা পড়তে চেষ্টা করে। খারাপ কিছু নয় তো? রিজওয়ান সাহেব মেয়েকে ইশারা করে বুঝান তার ফোনটা কোথায়। শেহরিন বাবার ইশারার ভাবার্থ বুঝতে পেরে তড়িঘড়ি করে টেবিলে রাখা পার্স হতে ফোন বের করে। তৎক্ষণাৎ ফোনটা চালু করতেই চোখে পড়ে মামাও তাকে 5-6 বার কল করেছে। সঙ্গে ঝোতমারও অনেকগুলো কল এসেছে। সরি বাবা, মামাকে বলো আমার ফোনও সাইলেন্ট ছিল। রিজওয়ান সাহেব ফোন লাউডস্পিকারের দেন। টেবিলের মাঝে রেখে শফিক সাহেবকে বলেন, শেহরিন শুনতে পাচ্ছে শফিক, এখন বলো। হ্যালো অনিভা। শেহরিন দোটানাগ্রস্ত মন নিয়ে থতমত স্বরে বলে, জি মামা। সরি আসলে আমি ফোন কখন সাইলেন্টে রেখেছি খেয়াল ছিল না। ওকে বুঝতে পেরেছি। মামনি তোমার সাথে আমার একটি কথা আছে। শুনতে পাচ্ছ কি ঠিকঠাক? জি মামা শুনতে পাচ্ছি, বলুন আপনি। যদিও বিষয়গুলো পার্সোনাল তবুও বলছি, মামনি তোমার কি এমপি সাহেব মানে আমাদের চট্টগ্রাম 2 আসনে যিনি আছেন তার সাথে কোনো কিছু রয়েছে? সম্পর্ক বা বন্ধুত্ব যাই বলো না কেন? হঠাৎ প্রসঙ্গে এমপি সাহেবের কথাটা উঠতেই শেহরিন ইতস্তত বোধ করে খানিকটা। এলোমেলো দৃষ্টিতে সে একবার বাবার দিকে তাকায় তো একবার ফোনের স্ক্রিনের দিকে। কি উত্তর দিবে ভেবে পায় না। এই লোকের কথা তো সে প্রায় ভুলতেই বসেছিল, হুট করে আবার কিভাবে ফিরে এলো। রিল্যাক্স হয়ে মামার প্রশ্নের উত্তর দাও, কোনো প্রেশার নেই। বাবার আশ্বস্তায় শেহরিন শুকনো ঢোক গিলে বলে, জি না মামা, উনার সাথে আমার কোনো সম্পর্ক বা বন্ধুত্ব নেই। শিউর তুমি? জি মামা। কিছু হয়েছে কি? হয়েছে বলতে তার কিছু লোকজন এসেছিল কালকে আমার কাছে। তোমার খোঁজ করছিল বারে বারে। ঢাকাতে তোমার বাসার ঠিকানা কোথায় সেটাও আমার কাছে থেকে নিয়ে গিয়েছে। বলেছেন আপনি? না বলে উপায় কি? নাছোড়বান্দা। পুরো 1.5 ঘন্টা আমার পিছু পিছু ঘুরেছে এই ঠিকানার জন্য। পরিশেষে তোমার মামি বিরক্ত হয়ে বলল, ঠিকানাটা দিয়ে দিতে। তাই বাধ্য হয়ে দিলাম। শেহরিন চোখ বন্ধ করে চাপানি শ্বাস ছাড়ে। নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে বলে, আচ্ছা আমি বিষয়টা দেখছি মামা। ঠিক আছে। ফোন কেটে যায়। শেহরিন বাবার দিকে অসহায় চোখে তাকাতেই রিজওয়ান সাহেব সামান্য ঠোঁট প্রসারিত করে বলেন, নেতা সাহেব? হু, তার মানে এই সেই পাওয়ারফুল পারসন। বাবা, শান্ত হও। আমি বুঝতে পেরেছি বিষয়টা। নেতা সাহেব মনে হচ্ছে সিরিয়াস। দাঁড়াও কাদেরকে ফোন করি, দেখি সেখানে কি হয়েছে। রিজওয়ান সাহেব ফোন লাউডস্পিকারে রেখেই কাদেরকে ফোন করেন। 2 বার রিং শেষে 3 বারে কল রিসিভ করেন তিনি। প্রথমে বাসার সবকিছুর খোঁজ খবর নেওয়া শেষে এমপি সাহেবের প্রসঙ্গ টানতেই কাদের নিজ হতে গড়গড়িয়ে বলে,
ভাইসাব প্রথমে রাত 11টার সময় একজন আয়শা অনিভা মায়ের খোঁজ নিয়ে গেছে। পরে ঠিক রাত 2টার সময় এক সুন্দর চেহারার পোলা আয়শা আবারও অনিভা মায়ের খোঁজ কইরা গেছে। অনিভা মায়ের কি হয় বলে কিছু বলেছে? অনিভা মাই কবে আসব? চট্টগ্রাম কবে যাইব? তুমি বলেছ? আমি তো ঠিক জানি না। আর কিছু বলেছে? সুন্দর চেহারার পোলার পাশের জন অনিভা মায়েরে ভাবি ভাবি কইয়া ডাকছিল। সবাইরে দেইখা নেতা নেতা মনে হইছে। বাসায় প্রবেশ করেছিল? না ভাইজান। সুন্দর পোলা হের কালো গাড়ির সাথে হেলান দিয়া দাঁড়াইয়া কথা কইছে। আমিই তার কাছে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আরেকটা কথা ভাইজান, হেই কয় শ্বশুর বাড়ি সুন্দর আছে দেখতে। তার পছন্দ হইছে অনিভা মায়ের মতোই। রিজওয়ান সাহেব কাদেরের এহেন কথায় বুঝতে পারে নাকি প্রতিক্রিয়া জানাবেন। সরাসরি শেহরিনের পানে তাকাতেই শেহরিন লজ্জায় দাঁতে দাঁত পিষে অন্যদিকে তাকায়। সমস্ত শরীর তার এমপি সাহেবের উপর রাগে দুঃখে রি রি করছে। এই যে রিতমা কল করেছে এই মেয়েকেও নিশ্চিত এই ব্যাটা এমপি পাকড়াও করেছিল। না জানি ওর কাছে নিজেকে আবার কি বলে জাহির করেছে। সারা বিশ্বে ঢোল পিটিয়ে ভাইরাস ছড়িয়েছে এই লোক। ছি ছি, মান সম্মানগুলোকে এইভাবে ফালুদা করার কি খুব দরকার ছিল? রিজওয়ান সাহেব মেয়ের অস্বস্তি দূর করতে কণ্ঠস্বর পরিষ্কার করেন। নরম গলায় বলেন, ছেলেটার তো দেখছি অনেক সাহস। অবশ্য পলিটিক্যাল পার্সনদের সাহস একটু বেশিই হয়। তবে আমার ধারণাকে সে পুরোপুরি মিথ্যা প্রমাণ করেছে। আমি ভেবেছিলাম তোমার অনুপস্থিতিতে সে হয়তো তোমাকে ভুলে যাবে। এখন তো দেখছি পুরো দুনিয়া জুড়ে তল্লাশি চালিয়ে খুঁজেছে তোমাকে। বাবা রাজনীতি করতে করতে ওনার মাথা গিয়েছে, তাই এসব উদ্ভট কাজ করেছে। একেবারে উদ্ভট বলেও উড়িয়ে দিতে পারছি না। কেননা কক্সবাজার লোক লাগিয়ে খুঁজে বের করেছে তোমার মামাকে। সেখান থেকে ইনফরমেশন নিয়ে নিজে ঢাকায় গিয়েছে। শুরুতেই ভালো এফোর্ট দিচ্ছে। মনে হচ্ছে নেতার পাশাপাশি বেশ ভালোই প্রেমিক পুরুষ। শেহরিন বাবার দিকে সরু চোখে তাকায়। শক্ত কণ্ঠে বলে, মজা করো না বাবা। এই লোকের পাবনা যাওয়া উচিত। মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছে। বুঝতে পারছো মামা মামির সামনে উনারা কি ভাবছেন? আমি গিয়ে মুখ দেখাবো কিভাবে? মুখ দেখাবে কিভাবে মানে? এখানে তোমার তো কোনো দোষ নেই। চিন্তা করো না, আমি তো আছি। বিষয়টা আমি দেখব। দরকার হলে তোমার নেতা সাহেবকে বুঝিয়ে বলবো। আমার নেতা সাহেব? না মানে ওই আর কি। বাবা তুমি যা ভাবছো আসলে তা নয়। আমি তো কিছুই ভাবছি না মা। শেহরিন কপালে হাত রেখে মেঝেপানের দৃষ্টি নিবন্ধ রাখে। কাঠের টেবিলের উপরে রাখা ফোনটা হুট করেই তার বিপবিপ আওয়াজ তোলে। মেঝে হতে দৃষ্টি সরিয়ে চোখের দৃষ্টি ফোনের উপরে রাখতেই দেখে রিতমা হতে এসেছে খুদে বার্তা। কি ব্যাপার মিসেস এমপি? এখনই ফোন রিসিভ করছেন না? কয়দিন পর তো আর চিনতেই পারবেন না। ভালো ভালো, এইভাবে ঘোল খাইয়ে দিলেন। যাই হোক, তলে তলে এত কিছু রিতমা জানল না কোনো কিছুই। লম্বা দীর্ঘশ্বাসে বিড়বিড় করে ঠোঁট নাড়ে শেহরিন। বাবাকে এড়িয়ে ক্ষীণ কণ্ঠে বলে, শুধু একবার চট্টগ্রামে পৌঁছাতে দিন এমপি সাহেব। বিনা মশলায় আপনাকে যদি রান্না না করেছি তাহলে আমার নামও শেহরিন নয়। রাত 11:15, সুখনিবাস। লম্বা শাওয়ার শেষে ওয়াশরুম হতে বের হয় সান্নিধ্য। পরনে তার ছাইবর্ণের নেকক্রুটি শার্ট সঙ্গে কালো ট্রাউজার্স। মাথার চুলগুলো তার প্রায় সম্পূর্ণ ভেজা। গলার সঙ্গে টাওয়েল ঝুলিয়ে ডান হাতে ফুলে যাওয়া লাল অংশের দিকে দৃষ্টিপাত রাখে সে। আজকে স্বল্প সময়ের যুদ্ধের ফলাফল এটা। রক্ত জমাট বেঁধে লালচে বর্ণ হয়ে গিয়েছে। ক্ষত জায়গাটা হতে চিনচিনে ব্যথা ছড়ালেও তার কাছে কিছুই মনে হয় না, বরং শেহরিনের অনুপস্থিতির ব্যথায় সে তার চেয়ে দ্বিগুণ হারে কুপোকাত। ল্যাপটপটা নিয়ে বেলকনির উদ্দেশ্য পা বাড়াতেই ফোন তার আওয়াজ তোলে।
ঘুরে এসে ফোনটা রিসিভ করতেই অপর পাশ হতে কারো ফুটবল গলার কণ্ঠস্বর পাওয়া যায়। স্যার মশা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। কালকে সকালে ম্যামের বাসার সামনে এসে দাঁড়াই। আজকে উনার আসার সম্ভাবনা একেবারেই নেই। এটা তোমার শাস্তি। চুপচাপ উপভোগ করো। উপভোগ করতে পারছি না স্যার। অসভ্য মশাগুলো আমার উপর রীতিমতো অত্যাচার চালিয়ে যাচ্ছে। কোথায় দাঁড়িয়ে আছো এখন? ম্যামের মামার বাসার একদম গেইটের সামনে। দারোয়ান সাহেবের চাহনিতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে সে আমাকে চোর হিসেবে মনোনীত করে ফেলেছে ইতিমধ্যে। গণপিটুনি খাওয়ার সম্ভাবনা 90%। সান্নিধ্য ঘড়িতে এক নজর সময় বুলায়। অতঃপর ঠান্ডা গলায় বলে, কালকে সকাল 7টায় গিয়ে আবার একই জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকের জন্য ছুটি দিলাম। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক স্যার। একই সঙ্গে ম্যামকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে নিয়ে আসুক। তার সাথে সাথে আমরাও মুক্ত হই। খাস দিলে দোয়া করলাম। নিজের ব্রেইনের জন্যও তো একটু দোয়া করলে পারো। এখন থেকে করব স্যার। সান্নিধ্য ফোন নামায়। আজ 4 দিন হলো সে শেহরিন থেকে বিচ্ছিন্ন। একদমই বিচ্ছিন্ন। সদ্য প্রেমে পড়া প্রেমিক সাহেব। তার বকুল ফুল প্রেমিকার অভাবে মরুভূমির বালির ন্যায় শুষ্কতায় জরাজীর্ণ হয়ে উঠেছে। একমাত্র শেহরিন ছাড়া তার ভিতরে বৃষ্টিপাত হওয়া অসম্ভব। এভাবে আর কতদিন? ভীষণ খরায় ভুগছে সে। ল্যাপটপখানা নিয়ে সে বেকনিতে গিয়ে বসে 2 পা ছড়িয়ে হাঁটুর উপরে রেখে অন করতেই তার পাশে এসে হাজির হয় সানজি। হাতে মোবাইল নিয়ে সে ধীর পায়ে ভাইয়ের চারপাশে ঘোরাঘুরি করে আর গুনগুন করে গান গায়। সান্নিধ্য আর চোখে একবার সেদিকে দৃষ্টি দিয়ে নিজ কাজে চুপচাপ মনোনিবেশ করে। মালয়েশিয়া আসলেই সুন্দর একটা দেশ। ভাবছি বিয়ের পর ওখানেই হানিমুনে যাব। কি বলিস ভাইয়া? সান্নিধ্য হতে আসে না কোনো প্রত্যুত্তর। সানজি ঠোঁট টিপে নীরব হাসে। ফোনের স্ক্রিনের পানে তাকিয়ে বলে, মে উইথ সুপারম্যান ইন দ্য গ্লো অফ দ্য টুয়াইলাইট আফটারনুন। আহ কি ক্যাপশন! ছবিগুলোও কি সুন্দর এসেছে। মেয়েটা এত মিষ্টি কেন ভাইয়া? সান্নিধ্য ল্যাপটপ হতে দৃষ্টি তোলে না। সানজি খানিকটা এগিয়ে এসে ফের নরম গলায় বলে, কারো পৌষ মাস চলছে তো কারো সর্বনাশের মাস চলছে। কেউ ঢাকা চট্টগ্রাম খুঁজে খুঁজে হয়রান তো কেউ মালয়েশিয়া লঙ্কাউই স্কাইব্রিজে দাঁড়িয়ে মনের সুখে ছবি তোলে। সবই কপাল। ফোনের ব্রাইটনেস বাড়ে। চোখের সম্মুখে শেহরিনের সদ্য পোস্ট করা ছবিখানা তুলে তাকিয়ে থেকে রসিয়ে রসিয়ে বলে, মেয়েটা অনেক আদুরে। বেগুনি রঙের জামাটা একদম ফুটে উঠেছে। না জানি বেগুনি রঙের শাড়ি পরলে কত সুন্দর লাগবে দেখতে। ছেলেরা তো মাস্ট ক্রাশ খাবে। কেউ কেউ তো আবার ডিরেক্ট বিয়ের প্রস্তাবও দিয়ে বসবে। সান্নিধ্য ঠোঁটের উপর ঠোঁট চেপে ধৈর্যশীল ব্যক্তিদের খাতায় নিজের নাম লিখানোর চেষ্টা করতে থাকে। অবশ্য আজকাল সে নিজেকে বেশ ধৈর্যশীল ব্যক্তিই মনে করে। শেহরিন নামটা তার জীবনে আসার আগে এত ধৈর্যশীল সে কোনো কালেই ছিল না। চুপচাপ কোনো কিছু হজম করা তার পক্ষে ভীষণ কঠিন বিষয়। অথচ এখন কি নির্দ্বিধায় সে সানজির কথা হজম করে যাচ্ছে। থাক আর শেহরিন দুর্ভিক্ষে ভুগিস না ভাইয়া। তোকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি চলে গেলেই শেহরিনের অভাবে কেঁদেকুটে ভাসাবি। পায়ে ধরি তোর, কাঁদিস না যেন। এমপি মানুষ তুই। জনগণের আস্থা ভরসা। অন্যদিকে পার্ট টাইম গুন্ডা। তুই যদি প্রেমিকার জন্য কাঁদিস লোকে নাক টেনে ছি করবে। তোর শত্রুরা হাসাহাসি করবে। শেষে মান সম্মান নিয়ে টানটানি করতে হবে। ল্যাপটপ বন্ধ হয়ে যায়। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে এমপি সাহেব। মন মস্তিষ্কে ইতিমধ্যে আলোড়ন শুরু হয়ে গিয়েছে। মাত্র গোসল করে আসা শরীরেও তার গরম অনুভূত হয়। নাকের ডগায় কপালের মাঝে বিন্দু বিন্দু ঘাম এসে জমে। বুকের ভিতরের খবরটা না হয় অজানাই থাকুক। এর বৃত্তান্ত সে আর প্রকাশ করতে চায় না। শেহরিন নামক অভাব তাকে নিদারুণ জ্বালায় জ্বালাচ্ছে।
সানজি ভাইয়ের দম আটকানো অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসলেও অবাক হয় বেশ। এত শান্তশিষ্ট হয়ে বসে থাকার ব্যাপারটা তার বোধগম্য হয় না। তবে যতটুকু খেপিয়েছে এতটুকুই যথেষ্ট। এর বেশি খেপালে ভাই তার নিয়ন্ত্রণহীন হয়ে সোজা খাদে গিয়ে পড়বে। যাওয়ার আগে একটা ভালো সাজেশন দিচ্ছি, শুনে নে। তোর চোখ মুখে সেলিন নামক রক্তশূন্যতা দেখা দিয়েছে ব্যাপকভাবে। চোখের নিচে হয়তো সাদা ফ্যাকাশে বর্ণ হয়ে এসেছে। অতি শীঘ্রই ডাক্তার দেখা, নয়তো অবস্থা খারাপ হয়ে হসপিটালাইজ করতে হবে। আসি। সানজি চলে যায়। সান্নিধ্য কতক্ষণ স্থির হয়ে বসে থেকে উঠে দাঁড়ায়। কক্ষে এসে ফোনখানা তুলে সে কল করে তার ব্যক্তিগত সহকারী আরহামকে। চুয়েটে আর কোনো সমস্যা আছে কি? জি না স্যার। সিভিল ডিপার্টমেন্টে? আরহামের বুক চিরে হতাশার নিঃশ্বাস বায়। রাত 1টার সময় স্যারের চুয়েটের সিভিল ডিপার্টমেন্টের উপর এত মায়া দেখে তার ভীষণ আফসোস হয়। এই মাটা যদি একটু তার প্রতি থাকত তাহলে সুন্দর ঘুমটা আর ভাঙত না। নিমজ্জিত কণ্ঠ ঠিকরে সে জবাব দেয়, স্যার, আপনি যেভাবে চুয়েটের উন্নয়ন করে যাচ্ছেন এটা এমনভাবে চলতে থাকলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্কুল কলেজের এখন সময়ের ব্যাপার আপনার বিপক্ষে আন্দোলনে নামার। জনগণ তো আর বুঝবে না চুয়েটে ম্যাডাম আছে জন্য। বাদ দাও। একটা কথা ছিল স্যার, ম্যাডাম কালকে সকালে দেশে ফিরছেন। আরহাম হতে উচ্চারিত একটা বাক্যেই সান্নিধ্যের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে যায়। মুখরেখা হয়ে উঠে শান্ত, কিন্তু অজানা কারণে শরীর তার দ্বিগুণ উত্তাপে ঘেমে ওঠে। মনে হচ্ছে আবারও গোসল করতে হবে। এই অতি মূল্যবান কথাটা শোনার জন্য সে অধীর আগ্রহে বসেছিল 5-5টা দিন। আজ অবশেষে এই মাঝরাতে তার সমাপ্তি ঘটল। কালকে হয়তো মরুভূমির তীব্র উত্তপ্ততা শেষে সত্যি তার মনে মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে। চলবে।